রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে স্বাগত নিউজ 24 এর রাত একটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদের শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের ফলাফল ঘিরে সৃষ্টি হয়েছে চরম নাটকীয়তা। এখনো পর্যন্ত অধিকাংশ অঙ্গরাজ্যের পাওয়া ফলাফলে ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকটোরাল ভোট, যেখানে 227টি ইলেকটোরাল ভোট পেয়েছে বাইডেনের ঝুলিতে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখনো বাকি 5টি সুইং স্টেটের ইলেকটোরাল ভোটের, এবং সেই ভোটের উপরে নির্ভর করতে যাচ্ছে সবকিছু। কারণ এসব স্টেটের ইলেকটোরাল ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ওয়াশিংটন ও মিয়ামির ভোটের রেজাল্ট নিয়ে উত্তেজনা কাজ করছে মার্কিন জনগণের মধ্যে। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। হাতি গাধা লড়াই এত জমে উঠবে তা বোধ হয় খোদ মার্কিনিরাও অনুমান করতে পারেনি। দেশটির 59তম নির্বাচনে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অধিকাংশ স্টেটের ফল জানা গেছে, যার মধ্যে উভয় দলই নিজেদের পক্ষে জয়ের বার্তা দিচ্ছে। কারণ এরই মধ্যে টেক্সাস, ভার্জিনিয়া, ইন্ডিয়ানা সহ মোট অঙ্গরাজ্যে প্রায় অর্ধেক স্টেটে ট্রাম্প জয় পেয়েছেন। সেখানে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ডেলাওয়্যার, কানেকটিকা সহ বেশ কয়েকটি রাজ্যে ডেমোক্র্যাট দলের আধিপত্য জানান দেন বাইডেন। মিশিগান, নেভাদা, জর্জিয়া, উইসকনসিনের প্রাথমিক ফলাফল বলছে চূড়ান্ত জয় পরাজয় নির্ধারণের আগে উত্তেজনার পারদ আরও চড়তে পারে। কারণ মিশিগান ও জর্জিয়া রয়েছে 16টি ইলেকটোরাল ভোট, সেখানে উইসকনসিন ও নেভাদার ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে 10টি ও 6টি। তবে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবির। আমি একজন ট্রাম্পের ভক্ত, আমি ট্রাম্পের সমর্থক। আমি মনে করি না যে বাইডেন প্রেসিডেন্টের জন্য সঠিক ব্যক্তি। আমি আশা করি যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হবেন। যেই জিতুক না কেন, আমাদের আগামীকাল সকালে কাজ করতে হবে। বসে থাকলে কেউ আমাদের আর্থিক সহায়তা দিবে তা কখনো ঘটবে না। আমাদের বিশ্বাসের সঙ্গে লড়াই করা দরকার। নির্বাচনী রাতে ওয়াশিংটন এবং মিয়ামির রাস্তায় মানুষ জড়ো হয়ে আনন্দ উদযাপন শুরু করেছেন। এদের মধ্যে রয়েছেন দুই দলের সমর্থকরাই। তবে এখনো রয়েছে চরম অস্পষ্টতা কে হচ্ছে পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনের সর্বশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, জানতে চাই আপনার কাছে, চরম নাটকীয়তার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন। সুইং স্টেটগুলোর ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দুই প্রার্থী। শেষ মুহূর্তে কি মনে হচ্ছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন? সম্ভাবনা বেশ ভালো, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটু এই মুহূর্তে কঠিন। কারণ আমি প্রথমে জো বাইডেনের সম্ভাবনার দিকটি বলি যদি আপনাকে। উইসকনসিন জো বাইডেন জিতে যাচ্ছেন মোটামুটি নিশ্চিত 99%, সেখানে ইলেকটোরাল ভোট আছে 10টি। মিশিগান জো বাইডেন জিতে যাচ্ছেন, সেখানে ইলেকটোরাল ভোট আছে 16টি। এবং পেনসিলভেনিয়া অনিশ্চিত, কারণ এখনো এখানে 20% ভোট গণনা বাকি আছে। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিড করছেন। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ধরে নেই, যদিও এত সহজ না হিসাবগুলো, পেনসিলভেনিয়ার যে কাউন্টিগুলোর ফলাফল গোনা বাকি আছে সেগুলো বেশিরভাগই আসলে ডেমোক্র্যাটদের, জো বাইডেনের হওয়ার কথা। তারপরেও এখানে এখন পর্যন্ত লিড করছেন, বড় ব্যবধানে লিড করছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আমরা যদি ধরেও নেই যে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া জিতবেন, তারপরেও তাকে জিততে হবে মিশিগান অথবা উইসকনসিন। এই দুটি এরই মধ্যে স্পষ্টভাবে এগিয়ে আছেন বাইডেন। যেটি গতকাল রাতের বেলাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়েছিলেন, ঠিক উল্টা একটি চিত্র এখন এই মুহূর্তে উইসকনসিন এবং মিশিগানে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে আসলে যেটি এই দুটি তিনি যদি না পান, সেক্ষেত্রে তাকে অ্যারিজোনা অথবা নেভাডা, এই দুটি স্টেটের একটি তাকে জিততেই হবে। সেক্ষেত্রে অ্যারিজোনা একটি রিপাবলিকান স্টেট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটি পাওয়াই উচিত ছিল রিপাবলিকান স্টেট হিসেবে। ঐতিহ্যগতভাবে অ্যারিজোনা আসলে রিপাবলিকান স্টেট, কিন্তু একদম শুরু থেকেই এই স্টেটটিতে প্রেসিডেন্ট পিছিয়ে রয়েছেন। জনমত জরিপেও তিনি পিছিয়ে ছিলেন। এখনো তিনি প্রায় 6 পয়েন্টে
পিছিয়ে আছেন এবং এখানে যে ছোট ছোট কাউন্টি গুলো রয়েছে সেইগুলোতে কাউন্টির যে ফলাফল এখনো গণনা বাকি রয়েছে, তাতে করে যদি সেই সব ভোট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়াও হয় তাহলে এখনো যে ব্যবধানটি আছে সেটি কাটিয়ে ওঠা মুশকিল। অন্যদিকে নেভাডাতেও আসলে জো বাইডেন এগিয়ে রয়েছেন। ফলে এখন সহজে যে হিসাবটি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার ভোট গণনা এখনো বাকি 93% অবশ্য হয়ে গেছে, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি লিড করছেন, তিনি 55% এগিয়ে রয়েছেন এবং বাইডেন আছেন 48%। জর্জিয়াতেও যেই কাউন্টিগুলোর ভোট গণনা বাকি সেগুলো বেশিরভাগই আসলে ডেমোক্র্যাট কাউন্টি, কারণ তারা মেইল ইন ব্যালট করেছেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনা ধরেই নিতে পারেন এটি ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন, এখানে 15টি ইলেকটোরাল ভোট রয়েছে। ফলে নর্থ ক্যারোলাইনা আসলে বাইডেনের পাওয়ার সম্ভাবনা একটু ক্ষীণ, কারণ এখানে যদিও ব্যবধান মাত্র 2 পয়েন্টের, কিন্তু নর্থ ক্যারোলাইনার যে কাউন্টিগুলোর গণনা বাকি সেগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই রিপাবলিকান কাউন্টি। ফলে নর্থ ক্যারোলাইনা যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেই, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে যদি জর্জিয়াও দিয়ে দেই এবং পেনসিলভেনিয়া, এই 3টে স্টেটেও যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেই, তারপরেও তাকে বাইডেন যে স্টেটগুলোতে এগিয়ে রয়েছেন তার একটি বা দুটি তাকে পেতেই হবে। সেই দিক থেকে বলা যেতে পারে জো বাইডেন তিনি উইসকনসিনে এগিয়ে আছেন, এটা মোটামুটি তার নিশ্চিত। মিশিগান নিশ্চিত, অ্যারিজোনা কম বেশি নিশ্চিত। ফলে যেটি হয়েছে আসলে এখনো যেই ফলাফল গণনার যেই বাকিটি রয়েছে সেটি এখন জো বাইডেনের দিকে আমরা দেখতে পাই যে 60% তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 40%। ট্রাম্পের জন্য এখন একটু বিষয়টা কঠিন হয়ে গেছে। এরই মধ্যে পুরো বিষয়টি নিয়ে বিশেষ করে পেনসিলভেনিয়া খুবই গুরুত্বপূর্ণ স্টেট ছিল গতকাল রাত পর্যন্ত, পেনসিলভেনিয়া এখন আর গুরুত্বপূর্ণ নয়, বরং নেভাডা, অ্যারিজোনা এই দুটি স্টেট গুরুত্বপূর্ণ হয়ে গেছে দুজনের জন্যই। উইসকনসিন এবং মিশিগান আমি আগেই বলেছি এটি জো বাইডেনের পক্ষে হয়তো যাচ্ছে, কিন্তু পুরো বিষয়টি হয়তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। একটু পরই বাইডেন প্রেস কনফারেন্স করবেন, আমরা অপেক্ষায় আছি তিনি কি বলেন শোনার জন্য। সুলতানুর রহমান, আপনাকে ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ খবর জানাবার জন্য। দর্শক, এই পর্যায়ে মার্কিন নির্বাচনের বিশ্লেষণ জানতে যুক্ত হচ্ছে আমাদের স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। ধন্যবাদ তন্ময় আপনাকে। রিপাবলিকান নাকি ডেমোক্রেট, ট্রাম্প নাকি জো বাইডেন, আসলে কে হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট, এই নিয়ে উত্তেজনা এবং সারা বিশ্বের দৃষ্টি এখন মার্কিন নির্বাচনের দিকে। সবকিছু মিলে এখন পর্যন্ত যত হিসেব নিকেশ সবকিছু এখন পর্যন্ত জো বাইডেনের দিকে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত শেষ খেলাটা দেখা বাকি রয়েছে এবং শেষ খেলাটা আসলে সবচেয়ে বড় নির্বাচনী যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে সেখানে ব্যাটল ফিল্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেই ব্যাটল ফিল্ডগুলো রয়েছে সেই ব্যাটল ফিল্ড স্টেটগুলোর ভিতরে পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং একই সাথে জর্জিয়া এবং সেই সাথে নেভাদা সহ আরো বেশ কয়েকটি অঙ্গরাজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই স্টেটগুলোর ইলেকটোরাল ভোটই আসলে নির্ধারণ করবে যে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। এবং সেই সাথে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেখানে যেই জায়গাগুলোতে এখন পর্যন্ত যে ভোট রয়েছে, পপুলার ভোটের যে চিন্তাভাবনা, সেখানেও কিন্তু জো বাইডেন এগিয়ে আছেন। তিনি 6,94,00,000-এর বেশি ভোট পেয়ে রয়েছেন এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট, তিনি কিন্তু পেয়েছেন 6,65,00,000-এর বেশি ভোট। গত 120 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সকলকেই তাকিয়ে থাকতে হচ্ছে সেই সুইং স্টেটগুলোর দিকে। পেন্ডুলামের কাঁটার মতো ঘুরছে সেই সুইং স্টেটগুলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে আলোচনায় আজ যুক্ত হবেন ডক্টর পার্থ ব্যানার্জি, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, এবং একই সঙ্গে অ্যাটর্নি মঈন চৌধুরী। ডক্টর পার্থ ব্যানার্জি এবং অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রথমে আমি যাব ডক্টর পার্থ ব্যানার্জির কাছে। আমাদেরকে একটু জানাবেন যে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচনের ফলাফল। আমরা যতদূর দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা সময় নিজেকে জয়ী ঘোষণা করেছিলেন এবং একটি সময় তিনি বলছেন যে আসলে তিনি যেতে চান সুপ্রিম কোর্টে, সেখানেই হবে আসলে ভোটের হিসেব নিকেশ। কি বলবেন, ব্যাখ্যাটা কি আসলে? ব্যাখ্যাটা হচ্ছে যে এখন কালকে রাত পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম তখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পাল্লা ভারী ছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে অ্যারিজোনার মতন একটা ডিপলি রিপাবলিকান রাজ্য সেটা বাইডেনের হাতে, ডেমোক্রেটদের হাতে চলে যাচ্ছে, যেটা একটা খুব বড় ঘটনা, বড় আপসেট বলা যায়। সেটাতে কিছুটা হাওয়া বাইডেনের পক্ষে ঘুরে গেছে
আর এছাড়া নেভাডাতেও বাইডেন এগিয়ে আছেন, ট্রাম্প পিছিয়ে আছেন। তাহলে এই দুটো স্টেট যদি বাইডেনের দিকে যায়, তাহলে এই সুইং স্টেট যেগুলোকে বলা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড স্টেট, সেগুলোর মধ্যে পড়ে থাকলো উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া আর পেনসিলভেনিয়া। এখন যেটা আপনারা একটু আগে যে বিশ্লেষণটা দিলেন খুবই ভালো দিয়েছেন, আমার নতুন করে কিছু বলার নেই। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে মিশিগান এবং উইসকনসিন দুটো রাজ্যেই যদিও বাইডেন এগিয়ে আছেন, কিন্তু মার্জিনটা এতই কম, 1%-এরও কম, 1%-এরও কম। এখন এই দেশের একটা নিয়ম আছে যে 1%-এর কম যদি মার্জিন থাকে, তাহলে বিরোধী পক্ষ তারা রিকাউন্ট বা পুনর্গণনার দাবি জানাতে পারে। তো এখন ওই ট্রাম্পের দল অলরেডি বলে দিয়েছে যে তারা উইসকনসিনে পুনর্গণনার দাবি জানাচ্ছে, আর মিশিগানেও তারা জানাবে। ফলে জিনিসটা আরো অনেক বেশি বিলম্বিত হবে। আর তারপরেও যদি তারা যদি রাজি না হয় যে সবকটা ভোট ঠিক মতন গণনা করা হয়েছে, ঠিক মতন বৈধ ভোট গণনা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম কৌশল তারা অবলম্বন অবশ্যই করবে এবং শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেই আমার মনে হয়। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে যেতে চাই। আমাদেরকে একটু জানাবেন যে আসলে উভয় প্রার্থীরই কি আদৌ 269টি করে ইলেকট্রাল ভোট পাওয়ার কোনো সুযোগ আছে কিনা এখন পর্যন্ত? যদি আসলে উভয়ের ইলেকট্রাল ভোট যদি সমান হয়, তাহলে এর ভবিষ্যৎ কি হতে পারে, আমাদেরকে যদি একটু জানান। ধন্যবাদ। প্যানেলিস্টরা যা বলেছেন নতুন করে বলার কিছুই নাই, কারণ ক্যালকুলেশনটা আপনারা জানেন। অ্যারিজোনা অলরেডি জো বাইডেন পেয়েছেন, প্রজেকশন করা হয়েছে, সে অ্যারিজোনা উনি পেয়ে গেছেন। এখন যদি জো বাইডেন অনলি 3টা স্টেট যদি উইন করে, তাহলে আমরা ক্লিয়ারলি তার ভিক্টরি দেখতে পারি। নাভাডা, মিশিগান এবং উইসকনসিন, এই 3টা স্টেটে জো বাইডেন লিডিং দিচ্ছে। এই 3টা স্টেট হলে তার 32 ইলেকট্রাল ভোট চলে আসবে, তখন আর নতুন করে কিছুই করার নাই। বাকি সব যদি ডোনাল্ড ট্রাম্প পেয়েও যায়, পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, আলাস্কা, এগুলা যদি ট্রাম্প যদি পেয়ে যায়, কোনো সমস্যা নাই। অলরেডি 270টা ইলেকট্রাল ভোট তার হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আসতেছে যে 0.5%, 1% বিলো 1%, যে ধরনের ন্যারো মার্জিন আসছে, এটার কারণে আমার মনে হয় ট্রাম্প ইলেকশনের আগে থেকে ক্যাম্পেইন এর সময় বলে আসছে যে কারচুপি হবে, একটা অভিযোগ করে আসছে, এবং অভিযোগটা প্রমাণ করার জন্য উনি চেষ্টা করবেন কোর্টের দ্বারস্থ হওয়ার, এবং হওয়াটাই স্বাভাবিক যেহেতু মার্জিনটা খুবই ক্ষীণ। কিন্তু এর মানে এই না, অনেকেই ভাবতেছে যে এটা ট্রানজিশনটা পিসফুলি হবে না, এটা ঠিক না, কারণ আমেরিকা এরকম হওয়ার নজির নাই এবং হবেও না। বাই ডিসেম্বর সব এগুলা তো হয় কি ইমার্জেন্সি সিচুয়েশনে কোর্ট তখন বসে, এগুলার জন্য আর লম্বা লাইনে থাকতে হয় না কোর্টের। তো ইমার্জেন্সি সিচুয়েশনে কোর্ট বসলে, কনস্টিটিউশনাল ক্রাইসিস হিসাবে যদি কোর্ট বসে, খুব শর্ট রুলিং চলে আসবে। এটা আমাদের ভয়ের কিছু নাই। যে অনেকেই ভাবতেছে, বিশ্লেষণ করতেছে এখানে constitutional crisis শুরু হবে না। This is not going to happen in America. I believe it will not. So আমরা আশাবাদী যেই জয়ী হোক, এই খুব শর্ট টাইমের মধ্যে যদি ইলেকশনের নিয়ে যদি ধূম্রজালের সৃষ্টি হয় এবং আইনগত যদি কোনো পদক্ষেপ নিয়েও থাকেন, এবং অবশ্যই নেওয়ার কথা, যদি না নিলে ভালো, যদি নেয় তাহলে এটা খুব শর্ট টাইমে এই ডিসেম্বরের ভিতরেই শেষ হয়ে যাবে হোপফুলি, এবং তার শান্তিপূর্ণ ট্রানজিশন হবে। আর তো এখানে মানে আপনারা গত রাতে যেরকম প্রজেকশন ছিল, আজকে দিনের বেলায় প্রজেকশনটা পুরো উল্টো হয়ে গেছে। গত রাত অনেকেই বলছিল যে ইলেকশন ইজ ওভার, ট্রাম্প উইনিং দি রেস, সো এভরিথিং ইজ ডান, বাট নাও উই আর ইন ডিফারেন্ট সিচুয়েশনস, সো উই সি দ্য ডিফারেন্ট রিজাল্টস। ধন্যবাদ। আমরা আবার একটু দুজনের কাছে একই প্রশ্নে যাব। ডক্টর পার্থ ব্যানার্জি এবং অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন থাকছে যে যদিও ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে এবারের নির্বাচনকে ঘিরে, তিনি বলছেন যে নির্বাচনের পর থেকেই
করোনা পদ্ধতি বা করোনা পরিস্থিতি নিয়ে তিনি কাজ করবেন। অন্যদিকে বলা হচ্ছে যে বৈশ্বিক জলবায়ুর যে প্যারিস সম্মেলন, সেখানে তিনি আসলে টাকা খরচ করতে রাজি নন এবং একই সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, এই বিষয়গুলোতে তিনি রাজি হয়েছেন। এবং অন্যদিকে জো বাইডেনকে আমরা অন্য পথে হাঁটতে দেখেছি, তিনি প্রতিবেশী বন্ধু দেশ যারা রয়েছে তাদেরকে নিয়ে তিনি কাজ করতে চান এবং একই সঙ্গে আমেরিকা রাশিয়ার ভেতরে যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেই জায়গায় এখন নতুন করে চীন এসেছে, সেই জায়গা নিয়েও তাদের ভেতরে নিজস্ব একটা নির্ধারিত একটা পরিকল্পনা রয়েছে। আসলে যিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তার আসলে কর্মক্ষেত্রটা আসলে কেমন হতে পারে, তার আসলে এসব ব্যাপারে সিদ্ধান্তের জায়গাটা কেমন হতে পারে? প্রথমে যাব ডক্টর পার্থ ব্যানার্জি আপনার কাছে। চীনের সঙ্গে ট্রাম্পের যে বিবাদ চলছে, সেই বিবাদ ট্রাম্প যদি নির্বাচনে জেতে সেটা আরো বেশি তীব্র হবে বলে আমার বিশ্বাস। আর মেক্সিকোর সঙ্গে যে সীমান্তে তিনি যে পাঁচিল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, পাঁচিল তিনি অনেকটাই তুলেছেন ঠিকই, কিন্তু সেই পাঁচিলের খরচ মেক্সিকো দেবে বলে তিনি অঙ্গীকার করেছিলেন, কিন্তু সেই পাঁচিল তোলার খরচ কিন্তু মেক্সিকো দেয়নি, সেটা আমেরিকান গভর্নমেন্টকেই দিতে হয়েছে। সুতরাং সেই প্রতিশ্রুতিটা ভুল। আর তাছাড়া ইমিগ্রেন্টদেরকে কি দেয়াল তুলে আটকে রাখা যাবে? ইমিগ্রেন্টরা যদি আরেকটা দেশে না খেতে পেয়ে থাকে তাহলে তারা যে কোনো মূল্যে তারা আমেরিকাতে যেখানে গেলে তারা খেতে পাবে, ছেলে মেয়েদের খেতে দিতে পারবে, সেখানেই তারা আশ্রয় নেবে যে কোনো প্রকারেই হোক। সুতরাং এটা হচ্ছে কেবলমাত্র একটা যেটাকে বলা হয় পপুলিস্ট পলিটিক্স, অর্থাৎ সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতি, যেটা আমরা ভারতে দেখেছি, যেটা আমরা আমেরিকায় দেখেছি, যেটা আমরা ব্রাজিলে দেখেছি, সর্বত্রই দেখেছি, সেই একই খেলা চলছে। আর এদেশের রাজনীতিতে হিংসা হবে না এই ব্যাপারে আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ এদেশের রাজনীতিটা হিংসারই রাজনীতি। এখানে ট্রাম্প চিরকাল, ট্রাম্পের যে সমস্ত লোকজন আছে তারা এই জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে আমেরিকাতে এখন, যা আমি আমার 35 বছরের আমেরিকার জীবনে কখনো দেখিনি। এবং ট্রাম্প তার পেছনে সমস্ত হোয়াইট সুপ্রিমেসিস্ট যে সমস্ত ভয়ঙ্কর হিংস্র শক্তিগুলো আছে তারা দানা বেঁধেছে। এই নির্বাচনের সময় তারা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগ হাতে, বন্দুক হাতে তারা ক্যারাভান নিয়ে রাস্তায় নেমে পড়েছে, বিভিন্ন জায়গাতে তারা জো বাইডেনের ক্যাম্পেইন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং তারা যে খুব সহজে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর মেনে নেবে তা আমার মনে হয় না। ধন্যবাদ। আমরা অ্যাটর্নি মঈন চৌধুরী আপনার কাছে যেতে চাই। একই প্রশ্ন থাকছে, আপনি জলবায়ুর যে বিষয়টি রয়েছে যে আসলে আমেরিকা টাকা খরচ করতে চায় না এমনটি ট্রাম্প জানিয়েছেন, এবং অন্যদিকে আসলে এই বিষয়ে নেতৃত্ব দিতে চেয়েছেন জো বাইডেন। আপনি কি বলবেন, আসলে যিনি প্রেসিডেন্ট হবেন তার কাছে আসলে এই বিষয়গুলো আসলে কত গুরুত্ব পাবে, যেহেতু সারা বিশ্বই তাকিয়ে রয়েছে আমেরিকার ইলেকশনের দিকে? ধন্যবাদ। সারা বিশ্ব তাকিয়ে রয়েছে আমেরিকার দিকে, সত্য, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমেরিকান ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা খবরদারি করে সব জায়গাতে, আপনারা জানেন, সব দেশেই জানে, এবং ফেয়ার একটা বিশাল অঙ্কের, আমরা আমেরিকানরা বিশাল অঙ্কের একটা বাজেট এই ফরেন পলিসিতে রাখা, যেটা ন্যাশনাল লেভেলে যা খরচ তাতে বেশি অনেকটা আমরা ফরেন অ্যাফেয়ার্সে খরচ করে থাকি। এখানে এটা হচ্ছে নীতিগত বিষয়। ডোনাল্ড ট্রাম্প যে মনে করে যে জলবায়ু পরিবর্তনটা এটা বানানো, সে মনে করে জলবায়ু পরিবর্তনটা রিয়েল না, ফেক। এবং আমরা যারা সায়েন্সকে বিশ্বাস করি তারা মনে করি যে জলবায়ুর পরিবর্তনটা রিয়েল। ওইখানেই সমস্যাটা হচ্ছে জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যে উইন করে তার পলিসি সে চেষ্টা করবে করার, তবে সবাই চাইবে যে আমেরিকা যেন লিড দেয় জিনিসটাকে, যেভাবেই হোক আমেরিকা উইল লিড দিস এই ইস্যুটাতে। এটা আমরা চাই, কারণ জলবায়ুটা শুধু একটা দেশের না, সারা বিশ্বে এফেক্ট করবে। যেই করুক না কেন আমরা জলবায়ু নিয়ে আমরা শঙ্কিত হওয়া কথা। বর্ডার নিয়ে যে কথাটা আসছে, আপনারা জানেন আমেরিকাতে এখন রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিন্তু দুইটা উইংস কাজ করে। একটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যেটা আমরা খুবই 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 মানে লিবারেল, যে আমরা সবকিছু করতে চাই, সবকিছু দিয়ে দিতে চাই। আবার একটা ডেমোক্রেটের মধ্যে একটা কনজারভেটিভ সাইড কাজ করে। সবাই, যেমন আপনারা জানেন বার্নি স্যান্ডার্স যে ডেমোক্রেট, আর বাইডেন ডেমোক্রেট এক ধরনের ডেমোক্রেট না, দুই ধরনের পলিসি। ডেমোক্রেট দুই ধরনের পলিসি। কিন্তু এইবার আমরা জো বাইডেনকে মনোনীত করতে সক্ষম হয়েছি, এবং টোটাল সাপোর্টটা আমাদের যে
বার্নি স্যান্ডার্সের গ্রুপটা টোটাল সাপোর্টটা আমরা পেয়েছি, যেই কারণে আমরা এবার উইন করার সম্ভাবনা অনেক বেশি। 2016-এ বার্নি স্যান্ডার্সের গ্রুপটা টোটাল আমাদেরকে সাপোর্ট দেয় নাই। তো কনজারভেটিভরা আমরা চাই যে এজ এ ডেমোক্রেট, কনজারভেটিভ রিয়েল ডেমোক্রেট আমরা চাই যে বর্ডার শুড বি সিকিউরড। আমরা বর্ডার এমন না যে ওপেন করে দিলে তো আর দেশ থাকলো না। উই ওয়ান্ট বর্ডার, সিকিউরড বর্ডার, সো নোবডি ক্যান গেট ইন উইদাউট প্রপার রিজন। অবশ্যই আমরা অ্যাসাইলামকে ওয়েলকাম করি, কিন্তু এমন না যে বর্ডার খুলে দিলাম সবাই হাজার হাজার ঢুকলো। আমরা ওবামার প্রশাসনে আমাদের একটা ছিল, কেস ছিল যেখানে আমরা ইয়াগুলাকে অ্যাসাইলাম প্রার্থীরা আসতো এবং ইন্টারভিউ দিয়ে আবার দেশে ফেরত পাঠিয়ে দিতাম। কিন্তু ট্রাম্প প্রশাসন এটা সম্পূর্ণ বিরোধী। ট্রাম্প চাচ্ছে যে পুরো টোটালটা বন্ধ করে দেওয়া হোক, কেউ যেন ঢুকতে না পারে। অলরেডি 400 মাইলস ওয়াল অলরেডি বিল্ড করা হয়ে গেছে ফেডারেল ফান্ডিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের নীতিমালাগুলা পরিবর্তন হবে। ট্রাম্প যদি উইন করে বর্ডারটা আরো সিকিউর, আরো ওয়াল বাড়বে। আর যদি বাইডেন উইন করে তাহলে আমরা সিকিউরড বর্ডার রাখবো। উই নিড মোর বর্ডার পেট্রোল এজেন্ট and we need proper interrogation who is coming to this ডাক্তার মঈন চৌধুরী, ধন্যবাদ। আমরা আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আমরা একটু একটা দিকে যেতে চাই যে আসলে যিনি প্রেসিডেন্ট হোক, আসলে ট্রাম্প জয়ী হোক বা ক্ষমতার পরিবর্তন হোক, জো বাইডেন আসুক, যেটাই হোক না কেন, আসলে কেমন আমেরিকার প্রত্যাশা থাকছে? আমেরিকার প্রত্যাশা হচ্ছে আমেরিকা যেন আমেরিকা থাকে। আমরা যারা সারা পৃথিবী থেকে আমেরিকাতে এসেছি বিভিন্ন কারণে, আমরা চাই আমেরিকা যেন শান্তির দেশ হয়, আমেরিকা যেন সম্প্রীতির দেশ হয়, আমেরিকা যেন বন্ধুত্বের দেশ হয়। এবং আমেরিকার যে ঐতিহ্য, যে সারা পৃথিবীর যেটাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, যার জন্যে আমেরিকা তৈরি হয়েছে ইমিগ্রেন্টদের অবদানে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টরা এসছে, তার সঙ্গে কৃষ্ণাঙ্গরা তাদের পরিশ্রমে, তাদেরকে দিয়ে দাস প্রথায় খাটিয়ে নিয়ে তাদেরকে দিয়ে আমেরিকা আজকে এত ধনী হয়েছে। আমরা চাই যে যেরকম ইমিগ্রেন্টদের জন্য আমেরিকা তার বন্ধুত্বের হাত যেমন বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ইমিগ্রেন্টরাও যেন শ্বেতাঙ্গদের সঙ্গে এবং কৃষ্ণাঙ্গদের সঙ্গে মিলেমিশে একটা নতুন আমেরিকা নতুন প্রজন্মের জন্য তৈরি করার চেষ্টা করে। দুঃখের বিষয়, অনেক ইমিগ্রেন্টদের মধ্যে সে ভারতীয়ই হোক আর বাংলাদেশি হোক বা বিভিন্ন দেশের ইমিগ্রেন্টদের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমি দেখেছি যে বিশেষ করে কৃষ্ণাঙ্গদের সম্পর্কে আমাদের খুবই একটা শ্রদ্ধা সম্মানের জায়গায় অভাব আছে এবং তার জন্য একটা বিশাল ভুল বোঝাবুঝির জায়গা সেখানে তৈরি হয়েছে। আমি মনে করি যে আজকে নতুন প্রজন্মের জন্য আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এদেশে বড় হচ্ছে, তারা যেন আমেরিকার এই সৌহার্দ্য সম্প্রীতির ইতিহাসটাকে মনে রাখে এবং এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার বা মি টু মুভমেন্ট, এই ধরনের যে বিশাল বা পরিবেশ আন্দোলনের যে মুভমেন্ট যে চলছে আমেরিকাতে, তাতে যেন সবাই মিলে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ আমাদের মতো বাদামি চামড়ার মানুষ, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ, তারা যেন সবাই হাতে হাত মিলিয়ে একসাথে যেন উন্নতির জন্য প্রগতির জন্য কাজ করে। এইটাই হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্য। ধন্যবাদ। আমরা পাশের জনের কাছে চলে যাচ্ছি, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমরা সারা বিশ্বে, আমেরিকা সহ সারা বিশ্বে চাই এন্ড অফ রেসিজম, এন্ড অফ ডিসক্রিমিনেশন। এবং আমেরিকা সবাই জানেন ইমিগ্রান্টস আর দ্য ব্যাকবোন অফ আমেরিকান ইকোনমি। We want immigrant-friendly country. We want to welcome everybody into this country, and we want to contribute to the country. And united, we are strong. No matter who wins the election, we are united after the election. Democrat, Republican, we work together in the Senate, House. We have to work together. Without working together, we cannot pass any bills. কারণ আমেরিকাতে দুইটা স্তরে হচ্ছে সংসদ, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেখানে 435 কংগ্রেসম্যান আছেন এবং সেনেটর হচ্ছে 100 জন সিনেটে। তা আমরা দুইটা কক্ষে যদি বিল একটা পাস না হয়, সব বিলটা সবসময় ঝুলে থাকে। একটা বিল হাউসে পাস হলে সিনেটে পাস না হলে বিল আর প্রেসিডেন্ট সাইন করতে পারবে না। সেম ভাবে সিনেটে পাস হলে হাউসে পাস হলে পারবে না। তো আমরা উই আর টুগেদার উই আর স্ট্রং, united we are strong, and this country is a true democracy exists in this country. And আমরা যখনই যে কথা বলি না কেন সংসদে, আমরা আবার একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করি। We don't hate each other, but we disagree with each other. So অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডক্টর পার্থ ব্যানার্জি এবং অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই নাটকীয়তা শেষ হচ্ছে না।
এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সুইং স্টেটগুলোর দিকে কবে হতে যাচ্ছে সেই ফলাফল, কখন সেই ফলাফল আসবে আর কখন আসলে নির্বাচিত হবে পরবর্তী প্রেসিডেন্ট, সেই জন্য অপেক্ষা করতে হচ্ছে আরো সময়। এ পর্যন্ত আমার কাছে এখানেই শেষ করছি। এই মুহূর্তে আমি আবার চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে তন্ময়ের কাছে। আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র নির্বাচন বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইলেকটোরাল ও পপুলার ভোটে এখনো পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। তবে পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে না। প্রার্থীরা বরং ইলেকটোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। পপুলার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প পিছিয়ে থাকলেও সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর বিবেচনায় ট্রাম্প আসলে এগিয়েই আছেন। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। জনগণের প্রত্যক্ষ ভোটে বা পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে। 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন 30 লাখ পপুলার ভোট বেশি পেয়েও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। এছাড়া পপুলার ভোটেও বাইডেন এগিয়ে আছেন। জো বাইডেন এখন পর্যন্ত 50% ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন 48.4%। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 6টি রাজ্য হল ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয় এবং পেনসিলভেনিয়া। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টির মধ্যে এই 6 রাজ্যেই রয়েছে 191টি। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ সদস্য সংখ্যা 55টি রয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে। এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটেও এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন 65% ভোট এবং ট্রাম্প পেয়েছেন 33% ভোট। টেক্সাস রাজ্যে 38টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। মোট ভোটারের 52% ভোট পেয়েছেন ট্রাম্প। 29টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত নিউ ইয়র্ক, এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এখানে 58% ভোট পেয়েছেন বাইডেন। আরেক বড় রাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। 51% ভোট পেয়েছেন ট্রাম্প। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত ইলিনয় রাজ্যে জয়ী হয়েছেন বাইডেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এই রাজ্যে 56% ভোট পেয়েছেন বাইডেন। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত আরেক বড় রাজ্য পেনসিলভেনিয়ার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি, তবে এই রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টি। হোয়াইট হাউসের দৌড়ে বিজয়ী হতে হলে প্রার্থীকে এর মধ্যে 270টি ভোট পেতে হবে। হাসান পারভেজ, নিউজ 24। চূড়ান্ত ফলাফলের খুব কাছাকাছি এসে যেন থমকে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ধারকের কাঁটা, যে কারণে ট্রাম্প বাইডেন কারো জয়ের তরি অল্পের জন্য তীরে ভেড়ানো যাচ্ছে না। স্পষ্ট হচ্ছে না কে হচ্ছেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। তাই এই নিয়ে তৈরি হয়েছে আইনি লড়াইয়ের সম্ভাবনা, যেখানে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের আইনজীবীরা তৈরিও বলে জানা গেছে। আসমাতুরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় চলছে টান টান উত্তেজনা। কারণ এখন পর্যন্ত ফলাফলের যে পরিসংখ্যান, তাতে কে জিতবে তা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়েছে। ভোট শতাংশের বিচারে ধারণা করা হয়েছিল ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকবেন। তবে দেশ জুড়ে ভোট শতাংশে অনেক এগিয়ে থাকার চেয়ে বরং কম ব্যবধানে এক একটি রাজ্য জয় করে ইলেকটোরাল ভোটের সংখ্যাটা বড় করাই মার্কিন নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য ফলাফল প্রকাশে বাকি কয়েকটি সুইং স্টেটগুলোর দিকেই নজর সবার। এইসব অঙ্গরাজ্যে ফলাফল প্রকাশ আরও কয়েকদিন পর্যন্ত গড়াতে পারে, কারণ মেইল বা ডাকযোগে আসা ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। সময় লাগলেও নির্বাচনী ফল কেমন হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। যেই জিতুক, জয়ের ব্যবধান যে খুব বেশি হবে না তা আঁচ করা যাচ্ছে সহজেই। ফলাফলের পার্থক্য যদি নগণ্য বা এক হয়ে যায়, তাতেও অবাক হবার কিছু থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাহলে কাকে কিভাবে জয়ী ঘোষণা করা হবে সে বিষয়টিও চলে আসছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় 270টি ইলেকটোরাল কলেজ ভোট যদি কোনো প্রার্থী না পায় তাহলে সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে আর ভাইস প্রেসিডেন্ট বাছাই করবে পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সিনেট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1824 সালে একবার এককভাবে 270টি ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হয়েছিলেন প্রার্থীরা। সে সময় ইলেকটোরাল ভোটগুলো 4 জন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে গেছিল। তবে উভয় দলই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল বেশ কয়েকজন আইনজীবী ঠিক করে রেখেছেন। স্ট্যানফোর্ড MIT হেলদি ইলেকশন প্রজেক্টের তথ্য বলছে এরই মধ্যে নির্বাচন বিষয়ে কয়েকশোটি মামলা দায়ের করা হয়েছে, আর এগুলো করা হয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেট দু দলের পক্ষ থেকেই। আসমাতুলি, নিউজ 24। 3রা নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি। এরই মধ্যে জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে আবুল বিখান ও জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়াও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ডক্টর নীনা আহমেদও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বিখান। এ নিয়ে টানা 4 বার নির্বাচিত হলেন পিরোজপুরের সন্তান এই রিপাবলিকান নেতা। ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখছি এক একটা কাউন্টের সময় এক একটা পার্সেন্টেজে এক একজন উপরে আছেন আর একজন নিচে আছেন। এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবো না যে কে জিতবে। এখনো কোনো কিছুই বলা উচিত না বা বলা যাবে না। দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে ডিস্ট্রিক্ট 5 বিজয়ী হলেন বাংলাদেশি শেখ রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। ডেমোক্রেট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিশোরগঞ্জের সন্তানের এই বিজয়ে উৎফুল্ল প্রবাসীরা। আমি যে কাউন্টিতে এখানেও এজ অফ গত 1 ঘন্টা আগে পর্যন্ত 80,000 ভোট আমাদের কম্পিউটারে যেটা অ্যাডভান্স মেলিং বোর্ড ছিল আসছে, ওটাকে এরর আসছে। সো কালকে সকালে আবার এই ভোটগুলি কাউন্ট হবে। সো ইটস হিউজ। আমি অপটিমিস্টিক যে জর্জিয়াতে এখনো বাইডেনের জেতার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আরো 2 জনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্রেট নেতা ডক্টর নীনা আহমেদ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনিও জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো। তবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম টেক্সাসের অস্টিন থেকে গঠিত কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্ট 31 থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবারের নির্বাচনে হেরে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি, বিরতির পর সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রুত সময়ে অল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আন্তরিকতা বাড়বে। মামলার জট কমাতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে এজন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধনী গরিব সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে তার সরকার। শার্লি জয় রিপোর্টে বিস্তারিত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন নতুন ভবন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের জন্য সুবিচার নিশ্চিত করা সরকারের লক্ষ্য। জুন 2020 পর্যন্ত দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময় রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। এটা মানুষের অধিকার এবং বিচার বিভাগের উপরই যদি এই দ্রুত সময় অল্প খরচে বিচার দিতে পারেন
তাহলে মানুষের একটা আস্থা বিশ্বাসও বাড়বে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন অঙ্গনের ভৌত অবকাঠামো উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো এ সময় তুলে ধরেন শেখ হাসিনা। সকল নাগরিকই রাষ্ট্রের কাছে সমান, সে ধনী হোক দরিদ্র হোক সে যেই হোক, তার জন্য সমান একটা অধিকার জন্য থাকে, সেটা নিশ্চিত করা এটা একান্তভাবে দরকার। তার কারণ জনগণের নাগরিক অধিকার এটাই হচ্ছে সবথেকে মৌলিক কথা। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমি এবং আমার ছোট বোন রেহানা সহ 15ই আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত লজ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ। ঝানু ব্যবসায়ী থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও হোয়াইট হাউসের টিকিটের জন্য লড়ছেন ডেমোক্রেটিক দলের চৌকস রাজনীতিক জো বাইডেনের সঙ্গে। দেশটির 59তম প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে হারাতে পারলে ফের মার্কিন মসনদে বসবেন দেশটির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও অনভিজ্ঞ প্রেসিডেন্টের তকমা পাওয়া ডোনাল্ড ট্রাম্প। আসপাতুলের ডেস্ক রিপোর্ট। We will make America safe again, and yes, together we will make America great again. মূলত 2015 সালে যুক্তরাষ্ট্রকে মহান করার স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক লড়াইয়ে নামেন ডোনাল্ড ট্রাম্প। আর শুরু থেকেই বেপরোয়া মন্তব্য ও অতি রক্ষণশীল চিন্তা চেতনার বাস্তবায়নের অঙ্গীকারের মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত হন তিনি। রাজনীতিতে নবীন হয়েও 2016-তে হিলারি ক্লিন্টনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রেসিডেন্ট হয়ে দেখিয়েছেন। রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই। প্রথম মেয়াদে অভিশংসনের মুখোমুখিও হয়েছিলেন ট্রাম্প। সমালোচিত হয়েছেন উত্তর কোরিয়া, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে তার প্রশাসনের বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে নিন্দিত হয়েছেন এই রিপাবলিকান। তবু 2020-এর নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বীভাবে দ্বিতীয় মেয়াদে দলের মনোনয়ন পেয়েছেন ট্রাম্প। লড়েছেন ডেমোক্রেটিক দলের ঝানু রাজনীতিক 77 বছর বয়সী জো বাইডেনের বিরুদ্ধে। ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে তার পররাষ্ট্রনীতি উদারপন্থী মার্কিনীদের কাছে সমালোচিত হলেও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী রক্ষণশীলরা তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করেছেন ট্রাম্পের বিতর্কিত আরও বহু নীতি। 1946 সালে 14 জুন নিউ ইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। মা ম্যারি অ্যানি একজন গৃহিণী এবং তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হোয়ার্টন স্কুল অব ফিনান্সে গ্র্যাজুয়েট করার পর আবাসন ব্যবসায় তার পিতার পদাঙ্ক অনুসরণ করেন ট্রাম্প। তার আরও নানা পরিচয় রয়েছে। ব্যবসায়ী ছাড়াও ট্রাম্প একটা লম্বা সময় মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন। অ্যাপ্রেন্টিস নামের একটি রিয়েলিটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এই রিপাবলিকান। রেসলিং ম্যাচ সঞ্চালনাও করতে দেখা গেছে ট্রাম্পকে। একজন সফল লেখক হিসেবে 14টিরও বেশি বেস্ট সেলার বই লিখেছেন তিনি। 74 বছরের জীবদ্দশায় তার বিরুদ্ধে নানান সময় নারী কেলেঙ্কারির অভিযোগ উঠলেও ডোনাল্ড ট্রাম্প বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন 3 বার। প্রথম স্ত্রী ইভানা জেলনিকোভার সঙ্গে তার বিচ্ছেদ হয় 1990 সালে। এই দম্পতির ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক নামের 3 সন্তান রয়েছে। পরে 1993 সালে অভিনেত্রী মার্পা ম্যাপেলসকে বিয়ে করেন ট্রাম্প। সে ঘরে রয়েছে টিফানি নামের এক কন্যা সন্তান। তবে সে সংসারও টেকেনি। অবশেষে 2005 সালে বিয়ে করেন মডেল মেলানিয়া ক্লাউসকে। ট্রাম্প মেলানিয়ার 15 বছর সংসারে আছে ব্যারন নামের এক পুত্র সন্তান। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে 8 নাতি নাতনি। আসমাতুলি, নিউজ 24। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রেসিডেন্ট পদের জন্য তৃতীয়বারের জন্য চেষ্টায় নেমেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। রানিং মেট হিসেবে নিয়েছেন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কামালা হ্যারিসকে। উদারমনা এই রাজনীতিকের যথেষ্ট সমর্থনও দেখা যাচ্ছে এবারের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। প্রচেষ্টা এবং স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হবে কিনা তা জানা যাবে এই 3রা নভেম্বরের নির্বাচনেই। বর্ষিয়ান নেতা জো বাইডেন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান।
Time, stand up. Let's take back our democracy now. অত্যন্ত বাকপটু জো বাইডেন তার কলেজ জীবন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনীতিতে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার, কিন্তু তার সেই স্বপ্ন বেশ কয়েকবারই তার হাতের নাগালে এসেও ফসকে গেছে। বাবা ব্যবসায়ী হলেও জন্মের পর বেশ আর্থিক অনটনে বড় হতে হয়েছে বাইডেনকে। পেনসিলভেনিয়ায় হাই স্কুল শেষ করে তিনি পড়তে যান ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে। 1968 সালে পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও রাজনীতির প্রতি আকর্ষণের ফলে নগর পরিষদের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার মধ্য দিয়ে শুরু হয় রাজনৈতিক পথ চলা। এরপর 1972 সালে মাত্র 30 বছর বয়সে সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে সবার দৃষ্টি কাড়েন বাইডেন। কিন্তু সাফল্যের শুরুতেই বিরাট এক ঝড় বয়ে যায় তার জীবনে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বান্ধবী নেইলিয়া হান্টারকে বিয়ে করেছিলেন বাইডেন, কিন্তু 1972 সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা যায় তার স্ত্রী ও 1 বছরের শিশুকন্যা নাওমি। আহত হয় 2 ছেলে হান্টার ও বো বাইডেন। 5 বছর পর দ্বিতীয় বিয়ে করেন জিল জেকবস নামে এক স্কুল শিক্ষিকাকে। রাজনৈতিক জীবনে প্রথম নির্বাচনে দাঁড়িয়েই হোঁচট খান বাইডেন। 1987 সালে 23 সেপ্টেম্বর নির্বাচনের মাত্র 3 মাস আগে অন্যের লেখাচুরি ও অসততার অভিযোগের জেরে প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াবার ঘোষণা দেন বাইডেন। 20 বছর পর আবার নতুন করে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে নামেন 2008 সালে। তবে মনোনয়ন পেয়ে যায় আরেক ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা, কিন্তু সবাইকে চমকে দিয়ে ওবামা তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন জো বাইডেনকে। ঘনিষ্ঠ প্রিয়জনদের অকাল মৃত্যুর অভিজ্ঞতা ফের কাবু করে বাইডেনকে। বড় ছেলে বো বাইডেনকে হারান 2015 সালে। আর এই ঘটনা 2016 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তাকে বিধ্বস্ত করে দেয়। তিনি সিদ্ধান্ত পাল্টান। ওবামার শাসনামলে ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্র ইস্যুতেও যথেষ্ট ভূমিকা পালন করেছেন জো বাইডেন। এছাড়া সিনেটর হিসেবেও দীর্ঘদিন পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এবারের লড়াইটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ লড়াই। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি প্রসঙ্গত আরেকবার আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট বদল হলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির অনেক কিছু, আর সেই কারণে মার্কিন শত্রু মিত্র সব দেশেরই এই বিষয়ে আগ্রহের কোনো শেষ নেই। এরই মধ্যে নির্বাচন পদ্ধতিতে বিদ্রূপ করেছে চীন। ভোটের ফলাফল শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আর ইরান বলছে মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের নীতিতে কোনো প্রভাব ফেলবে না। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অনেক পরিবর্তনই এসেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে। একের পর এক সিদ্ধান্ত বদলের ফলে বহু দেশের সঙ্গেই তাদের পাল্টে গেছে সম্পর্কের ধরন। ইউরোপের অনেক দেশেই তেমন জনপ্রিয় নন ট্রাম্প। তার শাসনামলে ফাটল ধরেছে জার্মানি যুক্তরাষ্ট্রের সম্পর্কে, ফলে অনেক জার্মানদেরই এবার পছন্দের প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে মারাত্মক বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর কোন দিকে মোড় নেয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেদিকেও নজর সবার। এরই মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে বিদ্রূপ করেছে চীনা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের মারাত্মক সমস্যা রয়েছে বলেই জানিয়েছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এই নির্বাচনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাদের নীতিতে। রুশ মিডিয়ায় বলা হয়েছে নির্বাচনী ফলাফল বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিকরাই মার্কিন নির্বাচনকে অনেকটাই খেলার ম্যাচের মতোই উপভোগ করেছেন। আর এই ফলাফলের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান। নিবিড় আমিন, নিউজ 24। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিভাবে পড়তে পারে, এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে তার প্রভাব কেমন হবে, শিক্ষাবিদ, রাজনীতি বিশ্লেষকরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবার নির্বাচিত হলে বাণিজ্য দ্বন্দ্ব বাড়ার পাশাপাশি অভিবাসীদের জন্য তা হবে আশঙ্কার। তবে
বাইডেন ক্ষমতা এলেও বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান নিশ্চিত করা। অফিসে এসছেন তখন কিন্তু আমাদের ইকোনমি অলরেডি ইন এ রাইজিং ডিরেকশনে যাচ্ছে, তো সেখান থেকে আনএমপ্লয়মেন্ট রেট তখন একটু একটু করে কমছে। আর যেটা ট্রাম্প বরাবর প্রজেকশন করার চেষ্টা করেন যে স্টক মার্কেট দিয়ে পুরো ইকোনমিটাকে দেখাতে চান, which is not the real picture of the total 30% উনি জিডিপি গ্রোথ দেখাচ্ছেন। ট্রাম্প যদি আবার পুনর্নির্বাচিত হন তাহলে অভিবাসীদের জীবনে আরো নতুন নতুন সংকট নেমে আসবে। প্রত্যক্ষভাবে যে পরিবর্তনগুলো হবে, সেই যে সংকটগুলো নেমে আসবে, সেটা কতগুলো জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। যেমন তিনি ভিসার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন। এই ট্রেড ওয়ারের ফলে আপনার জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আপনার বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চায়নার সাথে আমরা মনে করি যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে এবং হচ্ছে যে ট্রেড ওয়ার এবং টেরিফ যেটা চলছে সেটা আপনারা শিথিল হবে। কিন্তু বাইডেন আমি মনে করি এক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন। আমেরিকা যেটা দিচ্ছে সেটা ইন্টেলেকচুয়াল কানেকশন, এবং চায়না যেটা দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং যে অবজেক্টগুলো আমরা তৈরি করতেছি তাদের সেখান থেকে কিছু সাপোর্ট আসছে। সো এখানে বাংলাদেশকে খুব শান্তভাবে এটাকে ট্যাকল দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ মধ্যরাত থেকে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। রাত 12টা 1 মিনিট থেকে ফের ইলিশ শিকার শুরু করেছেন জেলেরা। নদীতে যাওয়ার জন্য জেলেরা সব সময় জাল বুনন, ট্রলার মেরামত করতে ব্যস্ত সময় পার করেছেন। দীর্ঘ 22 দিনের অলস সময় শেষে নিষেধাজ্ঞা শেষ মুহূর্তে কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীগুলোতে। মৎস্য বিভাগের দাবি, জেলেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত, বাড়ছে ফ্ল্যাট ও প্লটের বেচাকেনাও। ফলে কর্মযোগ্য বাড়ছে নির্মাণ সংশ্লিষ্ট 450-র বেশি পণ্যভিত্তিক উপখাতেও। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে হলে উন্নত বিশ্বের মতো আবাসন ও সংশ্লিষ্ট খাতকে চাঙ্গা রাখতে হবে। এক্ষেত্রে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ এবং এই খাতে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। নেত্রকোনার ওয়ারেস মিয়া 4 বছর ধরে কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। জানালেন, করোনাকালে কাজ বন্ধ থাকায় বাড়ি ভাড়া বকেয়া পড়েছে বেশ কয়েক মাসের। মহামারীর ধাক্কা কাটিয়ে আবাসন খাতে কর্মযোগ্য শুরু হওয়ায় রুটি রুজির সুযোগ ফিরেছে তার মতো অনেক নির্মাণ শ্রমিকের। দেনাদোনা করছি করিয়া অনেক আবার একটু কাম লাগছে, আবার হিরে আইসি আয়া অনেক টুকটাক কাম করতে করিয়া সংসার চালাইতেছে। পর্দা আছে না, হাটে বাজারে লাগা যাইতে আসছে না, চলা হীরা বন্ধ, খুব কষ্ট হয়েছে। মহামারী করোনার প্রভাবে প্রায় থমকে ছিল আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা। ফলে আটকে ছিল এ খাতে মোটা অঙ্কের বিনিয়োগ। রিহেবের হিসাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। এছাড়া আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, সিমেন্ট, রড, বালু, সিরামিক, স্যানিটারি সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ সহযোগী পণ্যভিত্তিক খাত বিশ্লেষণ করলে এই সংখ্যা দাঁড়ায় 458-তে। উদ্যোক্তারা জানান, এসব খাত ও উপখাতে নিয়োজিত 59 লাখ শ্রমিক কর্মচারীর 42 লাখই করোনাকালে ছিল কর্মহীন, যাদের অধিকাংশই এখন কাজে ফিরতে শুরু করেছে। আমাদের মেম্বাররা তাদের সাইটগুলো চালু করেছে। অনেক মেম্বার আমাকে জানিয়েছেন যে তাদের বেচাকেনিও ভালো হচ্ছে। যখন অপ্রদর্শিত অর্থ এই সেক্টরে বিনিয়োগের কথাটাই আসছিল, তখন প্রথম কয়েক মাস আমরা দেখেছি বেশ বেচাকেনা কিছুটা বেড়েছিল। উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প অর্থনীতি। এক্ষেত্রে উন্নত বিশ্বের মতো ব্যাংকের সহযোগিতা জরুরি। পৃথিবীর যে কোনো দেশে একটা বিশাল খাত, 1 নম্বর খাত অনেক ক্ষেত্রে, সেই খাতটাকে কিন্তু আমরা সেইভাবে ডেভেলপ করতে পারবো না যদি ফাইন্যান্সিয়াল সাইডটাকে আমরা নজর না দিই। বাড়ি কেনার জন্য লোনের মেয়াদ হওয়া উচিত 25 থেকে 30 বছর। বাংলাদেশে এটা 10 থেকে 15 বছরের হয়। কাজে এটা বিশাল একটা বোঝা হয়ে যায় যারা বাড়ি কেনে তাদের জন্য ফাইন্যান্সিং এর ব্যাপার। রিহেবের হিসেবে বছরে 15 থেকে 17 হাজার ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। মহামারী করোনায় থমকে থাকা আবাসন খাতে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফলে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিকদের জীবন জীবিকাও সচল হয়ে উঠছে। উদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন, আবাসনের মতো মূল্য সংযোজনকারী খাতকে
সচল রাখা গেলে সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা এবং সরকারের নীতি সহায়তা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি এম এস আলম, চেয়ারপারসন আমেরিকান বাংলাদেশ অ্যালায়েন্স। এম এস আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। জানতে চাই আপনার কাছে যে এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি হচ্ছে, অথচ জরিপ বলছিল যে বাইডেন অনেকখানি গিয়ে, কেন ঠিক এমনটা হলো? কি মনে করছে নির্বাচন আর নির্বাচনের শেষে গণনার যেটুকু সময় বাকি আছে, কোন দিকে ফল দিতে যাচ্ছে? ধন্যবাদ। আপনি একটি প্রশ্ন সবার মনে উকি ঝুঁকি দিচ্ছে, যে পোল যে জরিপগুলো দিচ্ছিল সে তার সঙ্গে এই ফলাফলের সঙ্গতি বহু যোজন দূরে মনে হচ্ছে। আসলে যে পোলগুলো বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং এইসব গণমাধ্যমের একটা ভালো রেপুটেশনও রয়েছে, তারা যখন ভোটারদের কাছ থেকে যে পোলিং করার জন্য জরিপ নিচ্ছিলেন, তখন অনেক ভোটার কিন্তু খুব শাই ছিলেন। বিশেষ করে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প বাহ্যিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠীর কাছে অনেকটা অপছন্দীয় একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। কাজেই ট্রাম্প সমর্থক যারা, তারা তাদের মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন নাই প্রকাশ্যে যে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিবেন বা সমর্থন করবেন, এমনটা তারা প্রকাশ্যে ব্যক্ত করেন নাই, যে কারণে পোলের সঙ্গে এই রেজাল্টের সঙ্গতিটা অনেকটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। কারণ ট্রাম্প তার যে ইমেজ নেশন ওয়াইড যেটি তৈরি করেছেন, সেই ইমেজ অত্যন্ত নেগেটিভ এবং সাধারণ ভোটাররা সেটিকে নেগেটিভ অর্থেই বিবেচনা করে। কিন্তু এরপরেও ট্রাম্পের একটা নিজস্ব ভোট ব্যাংক, যেটি হোয়াইট সুপ্রিমেসি এবং যারা রেসিজমে বিশ্বাসী, এমন একটি ভোট ব্যাংক তৈরি করতে ডোনাল্ড ট্রাম্প সক্ষম হয়েছেন। এবং এরা কখনোই প্রকাশ্যে যে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবে না এমনটা বলেন নাই। শুধু তাই নয়, এখানে রিপাবলিকান থেকে ডোনাল্ড ট্রাম্পকে একটু আলাদা ভাবেই দেখতে হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প আসলে প্রথমে কোনো রিপাবলিকান দলের তিনি ছিলেন না, তিনি এদিক সেদিক ঘোরাফেরা করে তারপর 2016 সনে তিনি যখন রিপাবলিকান দলের প্রাইমারিতে রান করলেন, তখন তিনি রিপাবলিকান দলের এস্টাবলিশ লিডারশিপকে পিছনে ফেলে রেখে তিনি সামনে এগিয়ে আসেন। সামনে এগিয়ে আসার যে প্রধান কারণ সেটি হলো যে তিনি হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাসী এবং সেই হোয়াইট সুপ্রিমেসির স্লোগান তুলে তিনি মার্কিন সাদাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন এবং সেটাতে তিনি সফলকাম হয়েছেন। আপনারা লক্ষ্য করবেন যে এনবিসি অ্যাঙ্কর সাবানা গাত্রি হোয়াইট সুপ্রিমেসি নিয়ে তিনি কি ভাবেন এই প্রশ্নটি 3 বার তার কাছে রেখেছেন, কিন্তু তিনি এর সদুত্তর দেন নাই। কারণ তিনি এই রেসিজম দুয়া তুললেই তিনি একটা ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছেন, যেটির প্রতিফলন আমরা এই নির্বাচনী রেজাল্টে দেখতে পাচ্ছি। এম এস আলম, আপনাকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, শেষ করছি এখনকার নিউজ 24 সংবাদ সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।